বন্ধুরা, আমার নাম জাহিরা। আমি লাহোর শহরে থাকি। আমার বয়স এখনো মাত্র ২২ বছর। কিন্তু আমার আমানত তখন থেকেই লাফালাফি আর ছটপট করতে শুরু করেছিল। তাই আমি ঠিক করলাম এটাকে আমার ভাইয়ের হাতেই তুলে দেব। প্রথমবার যখন আমি আমার আমানত কাউকে দিয়েছিলাম তখন খুব ব্যথা পেয়েছিলাম। আসলে নবীন ভাইয়া আমার সত্যিকারের ভাই নন, তিনি আমার চাচার ছেলে। তবে রক্তের সম্পর্কে তিনি আমার ভাইয়ের মতোই। আমার উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি আর ভাইয়ার উচ্চতা ৫ ফুটের মতো। তিনি আমার থেকে ২ বছরের ছোট। আমরা শহরে থাকতাম আর আমার চাচারা তাদের পরিবার নিয়ে গ্রামে থাকতেন। এবার নবীন ভাইজা ১২ ক্লাস পাশ করেছেন, তাই ছুটি কাটাতে তিনি আমাদের শহরে এসেছিলেন। ভাইয়া যখন আমাদের বাড়িতে এলেন, আমার আম্মি আব্বুও খুব খুশি হয়েছিলেন। আমার কোনো ভাই নেই বলে আব্বু নবীন ভাইজাকে নিজের ছেলের মতোই মনে করতেন। নবীন ভাইজা ছোট থেকেই দেখতে খুব সুন্দর আর তার শরীরও বেশ ফিট। যেদিন তিনি আমাদের বাড়িতে এসেছিলেন, আমি জিন্স আর টপ পরেছিলাম। ফিটিংটা এতটাই ছিল যে ভাইয়া আমাকে দেখে হাঁ করে তাকিয়েছিলেন। সেদিন আমরা সবাই মিলে অনেক গল্প করলাম। আম্মি বাড়িতে বিরিয়ানি বানিয়েছিলেন। সবাই নবীন ভাইজাকে নিয়ে খুব উচ্ছ্বসিত ছিল। রাতে ভাইয়া আম্মি আব্বুর সঙ্গেই ঘুমিয়ে পড়লেন। আমি ভেবেছিলাম হয়তো তিনি আমার ঘরে ঘুমোবেন, কিন্তু আম্মি আব্বু তাকে নিজেদের কাছে শুয়ে নিলেন। সকালে ভাইয়া একটু দেরিতেই উঠলেন। ততক্ষণে আব্বু ব্যাংকে চলে গেছেন আর আম্মি আমাদের জন্য রান্না করছিলেন। আমি ভাইয়ার ঘরে চা নিয়ে গেলাম। সকালে আমি স্নান করে মেকআপ করে ফিটিংয়ে সালোয়ার স্যুট পরে তৈরি হয়ে গিয়েছিলাম। আমাকে দেখে ভাইয়া খুশি হয়ে গেলেন। হেসে বললেন, দিদি, আজ তুমি তো খুব সুন্দর লাগছো, কার জন্য এত সেজেছ? আমি হেসে বললাম, পাগল, আর কার জন্য, বাড়িতে তো তুমি এসেছো। ভাইয়া মুচকি হেসে বললেন, আমার জন্য এত সাজগোজের কি দরকার? আমি কি তোমার বোন নাকি? আমি হেসে বললাম, ভাইজা, তুমি তো বোকার বোকাই থাকবে। তারপর তাকে চা দিয়ে সেখান থেকে চলে এলাম। ২ ঘন্টা পর আম্মি খাওয়ার টেবিলে সাজিয়ে দিলেন আর নিজে পড়শির আন্টির বাড়ি চলে গেলেন। কিছুক্ষণ পর ভাইয়াও স্নান করে খেতে এলেন। আমি ডাইনিং টেবিলে তার জন্য অপেক্ষা করছিলাম। ইচ্ছে করেই চিনি নিইনি যাতে ভাইয়ার নজর আমার দিকে আসে। ভাইয়া প্রথমে আমার দিকে তাকালেন, আমি তাকে চোখ টিপে দিলাম। ভাইয়া হেসে বললেন, দিদি, এভাবে মারো না, লেগে যাবে। এরপর আমরা দুজনেই হেসে উঠলাম। ভাইয়া খাচ্ছিলেন আর আমি তাকে দেখছিলাম। আমি জিজ্ঞেস করলাম, ভাইজা, দুধ খাবে? ভাইয়া চারদিকে তাকিয়ে বললেন, খেতে পারি, কিন্তু এখানে কোথায় আছে? আমি মুচকি হেসে বললাম, আমি তো সেই দুধের কথা বলছি না। ভাইয়া আমাকে একটু ধমকে সুরে বললেন, দিবি, তুমি তো একদম বেয়ারা হয়ে গেছো। কেউ কি নিজের ভাইদের সঙ্গে এমন কথা বলে? আমি হেসে বললাম, ভাইজান, তুমি তো জানো আমাদের মাছি তার চাচাতো ভাইদের সঙ্গে বিয়ে করেছিলেন আর তোমার মামাও তো তার চাচির সঙ্গে বিয়ে করেছেন। তারপর আমি ভাইজাকে অনুরোধ করতে লাগলাম, প্লিজ ভাইয়া, মানো না, নাইলে এত কষ্ট দিচ্ছ কেন? আমরা তো কাউকে মারছি না যে পাপ হবে, আমরা শুধু একটু মজা করতে চাই। আমি তোমাকে অনেক মজা দেব, তুমি শুধু একবার হ্যাঁ বলো। সেদিন আমি ভাইজাকে অনেক বোঝালাম, কিন্তু তিনি রাজি হলেন না। খাওয়ার পর আমরা ঘুমিয়ে পড়লাম। দুপুরের পর আমিও ফিরে এলেন। সন্ধ্যায় আমরা ৩ জন, আমি, নবীন ভাইয়া আর আমি শহরে ঘুরতে বেরোলাম। সেন্ট্রাল পার্কে গেলাম, হোটেলে খেতে গেলাম। সন্ধ্যায় আব্বু বাইরে থেকে খেয়ে ফেললেন। সবাই ক্লান্ত ছিল বলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। আজ আমি আব্বুর কাছে জেদ করে ভাইজাকে আমার ঘরে শুতে দিলাম। রাতে আমরা প্রায় ১২টা পর্যন্ত গল্প করলাম। আমি ভাইজাকে জিজ্ঞেস করলাম, ভাইজা, তোমার কোনো সেটিং আছে কি না? থাকলেও আমাকে বলো। ভাইয়া বললেন, না দিদি, এমন কিছু নেই, তুমি বোঝার চেষ্টা করছো না। আসলে আমিও তোমাকে যতটা পছন্দ করি, তুমিও আমাকে ততটাই পছন্দ করো। কিন্তু দিদি, আব্বু আমাকে ছেলের মতো মনে করেন। আমি যদি তোমার সঙ্গে এসব করি তাহলে তিনি খুব খারাপ ভাবেন। আমি বললাম, আরে ভাইয়া, আমরা কি আব্বুকে বলবো নাকি? আমরা শুধু একটু মজা করতে চাই। ভাইয়া বললেন, না দিদি, এটা তাহলে তাদের সঙ্গে প্রতারণা হবে। আমি তীর্ঝি চোখে তাকিয়ে বললাম, ঠিক আছে, তুমি যদি মজা করতে না চাও তাহলে থাক। তখন ভাইয়া বললেন, না দিদি, তুমি বুড়ো মানলে, আমারও তো দুধ খেতে ইচ্ছে করে। আমি বললাম, তাহলে খেয়ে নাও, এত ভয় পাচ্ছ কেন? সেই রাত থেকে ভাইয়া আমার সঙ্গে অনেক খোলামেলা হয়ে গেলেন। আমরা দুজনে মিলে অনেক দুষ্টুমি আর মজার কথা বললাম। হাসতে খেলতে ঘুমোতে যাচ্ছিলাম, হঠাৎ আম্মির ঘর থেকে কিছু আওয়াজ ভেসে এলো।
আমি ভাইজাকে বললাম, চলো ভাইজান দেখে আসি, কোথাও আবার ঝগড়া শুরু হয়নি তো। ভাইয়া জিজ্ঞেস করলেন, কিসের ঝগড়া? আমি বললাম, কখনো কখনো আব্বু মদ খেয়ে ফিরলে আম্মি তাকে অনেক বকেন। ভাইয়া বলেন, না দিদি, তোমার ভুল হচ্ছে, কোনো আওয়াজ নেই। কিন্তু তখনই আম্মির চিৎকার শোনা গেল। ভাইয়া বললেন, হ্যাঁ আওয়াজ তো আসছে, চলো দেখে আসি কোথাও আমাদের সাহায্যের দরকার হয় কিনা। আমি আম্মির চিৎকার শুনে বুঝে গিয়েছিলাম কি চলছে, তবু মজা নিতে ভাইজাকে নিয়ে গেলাম। আম্মির ঘরে পৌঁছে দেখলাম দরজা বন্ধ। জানলা দিয়ে উকি দিলাম, কিন্তু অন্ধকারে কিছু দেখা গেল না। তবে আম্মির গলা শোনা যাচ্ছিল, আস্তে করো। তারপর আবার চিৎকার। আমরা বুঝে গেলাম কি হচ্ছে। হঠাৎ আব্বু লাইট জ্বালিয়ে দিলেন। ভেতরের দৃশ্য দেখে আমাদের শ্বাস আটকে গেল। ভাইয়া সেখান থেকে চলে যেতে চাইলেন, কিন্তু আমি তার হাত ধরে আটকে দিলাম। আমি আব্বুকে বলছিলেন, এখনও তো মাত্র 5 মিনিট হলো, আর তুমি এখনই ক্লান্ত? এরপর আমরা দুজনেই মুচকি হেসে ঘরে ফিরে এলাম। ঘরে ঢুকেই ভাইয়া বললেন, তুমি তো বেশ চালাক দিদি। আমি বললাম, এতে চালাকি কি আছে? এসব থেকেই তো আমরা এসেছি, শুধু ফারাক এই যে আমি এগুলো উপভোগ করি, এটা তো কোনো খারাপ কাজ নয়। ভাইয়া লজ্জা পেয়ে বললেন, দিদি আমারও একটু খিদে পেয়েছে, দুধ পাওয়া যাবে? আমি তার মজা নিয়ে বললাম, ও তাহলে এখন দুধও খেতে চাও? পাগল আমি। রক্তের সম্পর্কে তোমার দিদি, আর তুমি তোমার দিদির সঙ্গে এমন কথা বলছো? আমার এই মজার ভাইয়া লজ্জায় পড়ে গেলেন। আমি জোরে হাসতে লাগলাম। ভাইয়া বললেন, বন্ধ করো দিদি, তুমি তো সব সময় আমাকে ভয় দেখাও। আমি বললাম, আচ্ছা এই নাও দুধ খেয়ে নাও, নাকি কোনো শুভ মুহূর্ত বের করতে হবে? সেদিন ভাইয়া খুব লজ্জা আর দুঃখ পেয়েছিলেন, তাই দুধ খাননি। আমি ভাবলাম এবার আমাকেই কিছু করতে হবে। আমি নিজের হাতে তাকে দুধ খাওয়াতে শুরু করলাম। তখন বুঝলাম ভাইয়া কতটা ক্ষুধার্ত ছিলেন। তিনি আধ ঘন্টা ধরে একটানা দুধ খেলেন। তাকে দেখে আমার আনন্দের সীমা ছিল না। সত্যি বলতে আমার তো শরীরের জলই বেরিয়ে গিয়েছিল। আধ ঘন্টা পর ভাইয়া বললেন, বাস দিদি, আর পারছি না, আজ দুধ খেয়ে সত্যি মজা পেলাম। এমন মিষ্টি দুধ আমি আগে কখনো খাইনি। আমি বললাম, তাই তো বলছিলাম ভাইয়া, তোমার দিদির সুবিধে নিতে চাইলে নিয়ে নাও, এমন দিদি সবাই পায় না। তারপর বললাম, এবার আমাকে ঘোড়ার সোয়ারি করাও। ভাইয়া বললেন, দিদি সোয়ারি তো করিয়ে দেব, কিন্তু ভয় হচ্ছে 9 মাস পর তোমার কোল ভরে না যায়। এমন কথা শুনে আমি মনোমরা হয়ে গেলাম। বললাম, ভাইয়া তুমি তো খুব ভীতু, কিছু হবে না, যা হবে পরে দেখা যাবে। আমি অনেক বোঝালাম, কিন্তু তিনি রাজি হলেন না। বললেন, না দিদি, কিছু ভুল হয়ে গেলে সামলাতে পারবো না। অনেক ভেবে আমি বললাম, ঠিক আছে, আমি ঘর থেকে গুব্বারা নিয়ে আসি, তাহলে তো করাবে, তাই না? এটা শুনে ভাইয়া আরও ভয় পেয়ে গেলেন। বললেন, পাগল হয়েছ, এত রাতে আব্বুর ঘরে যাবে, ভয় লাগে না? আমি যেতে যাচ্ছিলাম, ভাইয়া আমার হাত ধরে আটকে দিলেন। বললেন, না দিদি, কাল বাজার থেকে নিয়ে আসবো, আব্বু জেগে গেলে বড্ড সমস্যা হয়ে যাবে, আজ একটু থাকো। আমি কাঁদো কাঁদো গলায় বললাম, না ভাইজান, তুমি বোঝো না, আমি আর সহ্য করতে পারছি না, আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। ভাইয়া আমাকে অনেক বোঝালেন। রাতও অনেক হয়ে গিয়েছিল, কখন ঘুমিয়ে পড়লাম টেরই পেলাম না। সকালে ভাইয়া সবসময়ের মতো দেরিতে উঠলেন। আমি তাড়াতাড়ি উঠে আম্মির কাজে হাত লাগালাম। আব্বু 9টার মধ্যে ব্যাংকে চলে গেলেন। আমি সকালে স্নান করে ভাইয়ার ঘরে চা নিয়ে গেলাম। ভাইজা ফোন চালাচ্ছিলেন আর চায়ের জন্য অপেক্ষা করছিলেন। আমাকে দেখে মুচকি হাসলেন, কারণ রাতের কথা মনে পড়ে গিয়েছিল। আমিও হাসলাম। জিজ্ঞেস করলাম, কি খাবে, চা না দুধ? ভাইয়া হেসে বললেন, না দিদি, দয়া করো, সকালে শুধু চাই খাবো, রাতের দুধ এখনও ঠিকমতো হজম হয়নি। আমি হেসে বললাম, তোমার হজম শক্তি তো বড্ড দুর্বল। তাকে চা দিয়ে আম্মির কাছে রান্নাঘরে ফিরে গেলাম। ভাইয়া চা খেয়ে স্নান করে টিভি দেখতে বসলেন। আমিও রান্না শেষ করে বিশ্রাম নিলেন। কিন্তু আমার মনের মধ্যে একটাই চিন্তা ঘুরছিল, এবার বাজারে যেতে হবে। তাই আমি আম্মির কাছ থেকে অনুমতি নিয়ে নিলাম। প্রথমে ভাইজাকে আমার সঙ্গে নিয়ে যাচ্ছিলাম, কিন্তু আম্মি তাকে আটকে দিলেন, কারণ তাকে ফ্যান পরিষ্কার করাতে হবে। আম্মির হাত ফ্যান পর্যন্ত পৌঁছায় না, তাই আমাকে একাই বাজারে যেতে হলো। বাজারে পৌঁছে প্রথমে ফল আর সবজি কিনলাম। আমি দর্জিকে একটা স্যুট সেলাই করতে দিয়েছিলেন, সেটাও নিয়ে নিলাম। তারপর সোজা মেডিকেল স্টোরে চলে গেলাম। দোকানে ঢোকার আগে দোপাট্টা দিয়ে মুখ ঢেকে নিলাম, যাতে কোনো ঝামেলা না হয়। ভেতরে ঢুকেই আমি চকলেটের গন্ধওয়ালা গুব্বারা চাইলাম, কারণ আমি চকলেটের গন্ধ খুব পছন্দ করি। মেডিকেলের ভাইজা প্রথমে আমার দিকে তাকালেন, তারপর কিছু না বলে গুব্বারাটা দিয়ে দিলেন। এরপর ভাবলাম ভাইয়ার জন্য কিছু গলি কিনে নিই। দেখে মনে হচ্ছিল তার এটা লাগতে পারে, কিন্তু জানি না কেন তিনি আমাকে গলি দিতে চাইলেন না। আমি আর বেশি কথা না বলে গুব্বারা নিয়ে বেরিয়ে এলাম। ভাবলাম হয়তো তাদের কাছে নেই, তাই আরেকটা মেডিকেল স্টোরে গেলাম, কিন্তু সেখানেও ট্যাবলেট পেলাম না। তখন আমার মাথায় ঢুকলো, এভাবে আমি ট্যাবলেট পাবো না। তাই সালিমকে ফোন করলাম।
সালিম আমার সঙ্গে 12 ক্লাসে পড়ত। সে আমার উপর লাইন মারত, কিন্তু তখন আমার এসবে আগ্রহ ছিল না। তাকে শুধু বন্ধু হিসেবেই রেখেছিলাম। সালিমের বড় ভাইয়ের এখানে একটা মেডিকেল স্টোর আছে, তবে সালিম এখন দিল্লি চলে গেছে। সালিমকে ফোন করতেই প্রথমে সে আমাকে চিনতে পারল না, পরে চিনল। আমি যখন ট্যাবলেটের কথা বললাম, সে অবাক হয়ে বলল, আরে জাহেরা, তোমার বিয়ে কবে হলো? আমাকে তো বিয়েতে ডাকলেই না। আমি হেসে বললাম, না, সে কথা নেয়, আমি এখনো অবিবাহিতই আছি। সালিম বলল, ও তাহলে কার জন্য গলি নিচ্ছ? মনে হচ্ছে আজকাল তুমি অনেক বদলে গেছো। আগে তো বেশি কথা বলতে না, কিন্তু এখন পরিস্থিতি অন্যরকম। সালিম সবসময় মজা করে, আমার সঙ্গে মজা নিতেও কোনো কার্পণ্য করে না। একদিন তাকে ধমকে বলেছিলাম, এবার ছাড়ো, তাড়াতাড়ি ট্যাবলেটের ব্যবস্থা করো। সালিম বলল, তুমি আমাদের স্টোরে চলে যাও, আমি ভাইজাকে ফোন করে দেব, শুধু নামটা বলে দিও। সালিমের দোকানে পৌঁছতেই দেখলাম তার ভাই নেই, একটা ছেলে দাঁড়িয়েছিল। আমাকে দেখেই জিজ্ঞেস করলো, আপনার নাম কি জাহেরা? আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। সে কিছু না বলে গুব্বারাটা দিয়ে দিল। ট্যাবলেট দিয়ে দিল, টাকাও নিল না। কাজ শেষ করে আমি তাড়াতাড়ি বাড়ি ফিরলাম। বাড়ি পৌঁছতে দুপুর 2 বেজে গেল। দেখলাম ভাইয়া তার জিনিসপত্র গুছিয়ে ফেলছেন, বাড়ি ফিরতে চলেছেন। আব্বুও আজ ব্যাংক থেকে তাড়াতাড়ি ফিরেছেন, আম্মিও ছিলেন। এসব দেখে আমি হতভম্ব হয়ে গেলাম। আম্মিকে জিজ্ঞেস করলাম, এসব কি হচ্ছে? ভাইয়া কোথাও যাচ্ছেন? আম্মি বললেন, চাচার ফোন এসেছিল, গতকাল রাতে চাচি সিঁড়ি থেকে পড়ে গেছেন, পা ফ্র্যাকচার হয়েছে, বাড়ি সামলানোর কেউ নেই, ক্ষেতের কাজও বেড়ে গেছে, তাই নবীনকে ফিরতে হবে। এটা শুনে আমি খুব মন খারাপ করলাম। আমাদের সব প্ল্যান ভেস্তে যাচ্ছে, আমার সব আশা মাটি হয়ে যাবে। আমি তাড়াতাড়ি ভাইয়ার ঘরে গেলাম, তিনি জিনিস গোছাচ্ছিলেন। রাগে তার জিনিস ছড়িয়ে দিয়ে ধমকাতে শুরু করলাম। ভাইজা বলেন, দিদি দেখো আমি কি করতে পারি, আমারও এখানে থাকতে খুব ইচ্ছে ছিল, কিন্তু আমার শরীর খারাপ, আমাকে যেতেই হবে। আমি বললাম, তাহলে আমার কি হবে? কতদিন ধরে এই মুহূর্তের জন্য অপেক্ষা করছি, দেখো আমি আজ সব জিনিসও এনে ফেলেছি। আচ্ছা তুমি আজ থেকে যাও, কাল চলে যেও। তখন চাচার আবার ফোন এলো। তিনি বলেন, যদি পারিস তোর জাহিরা বেডিকেও সঙ্গে নিয়ে আয়, আমি তোর আব্বুর সঙ্গে কথা বলে নেব। জাহিরার যদি পড়াশোনা না চলে তাহলে 4-5 দিন বাড়ির কাজে আমাদের সাহায্য করতে পারবে, তাই একবার জাহিরার সঙ্গে জিজ্ঞেস করে দেখ। ফোনটা স্পিকারে ছিল। চাচার মুখে এমন কথা শুনে আমার খুশির ঠিক ছিল না। আমি তৎক্ষণাৎ বাইরে এসে আব্বুকে বললাম। তিনি আমাকে বারণ করলেন না। তারপর আমি ভাইয়ার সঙ্গে গ্রামে যাওয়ার জন্য তৈরি হলাম। আব্বু আমাদের রেলওয়ে স্টেশনে পৌঁছে দিয়ে এলেন। পুরো রাস্তায় ভাইয়া জিনিসপত্র নিয়ে খেলতে লাগলেন। ট্রেনেও দুধ খাবার জেদ করতে শুরু করলেন, কিন্তু যাত্রী অনেক ছিল। গ্রামে পৌঁছতে পৌঁছতে অন্ধকার ঘনিয়ে এসছিল। চাচা আর চাচি দুজনেই দরজায় বসে আমাদের অপেক্ষায় ছিলেন। আমাদের দেখে তারা খুব খুশি হলেন। চাচা আগে থেকেই খাবার বানিয়ে রেখেছিলেন। আমরা গিয়েই প্রথমে খেয়ে নিলাম, তারপর স্নান করে একটু গল্প করলাম। ক্লান্তির জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। চাচার ভাইজা বাইরে শুলেন, আমি চাচির কাছে শুয়ে পড়লাম। সকাল হতেই আমি সবার জন্য চা বানালাম, চাচির পায়ে একটু মালিশও করে দিলাম। ভাইজা আজও সবসময়ের মতো দেরিতে উঠলেন। ততক্ষণে চাচা খেতে চলে গেছেন। আমি রান্নাঘরে খাবার বানাতে লাগলাম। সবজি কাটছিলাম, তখন ভাইয়াও চা নাস্তা করে আমাকে সাহায্য করতে এলেন। গরমে আমার সারা শরীর ঘামে ভিজে গিয়েছিল। আমাকে ঘামে ভেজা দেখে ভাইয়া বললেন, কেমন আছো দিদি? মনে হচ্ছে তোমার গরমটা আজ বেরোচ্ছে। আমি একটু নাকামি করে বললাম, তোমার থেকে তো কিছু হয় না। ভাইজা বললেন, দিদি আজ শুধু তৈরি থাকো, সন্ধ্যায় আমরা খেতে যাব, তারপর দেখো আমি কি কি করি, তোমাকে কাঁদিয়ে না ছাড়লে আমার নাম বদলে দিও। আমি হেসে বললাম, এবার বন্ধ করো ভাইয়া, এত ফেলো না। কিন্তু ভেতরে ভেতরে আমি খুশি হচ্ছিলাম। এখন শুধু সন্ধ্যার অপেক্ষা করতে লাগলাম। আমি তাড়াতাড়ি খাবার বানিয়ে চাচিকে খাইয়ে দিলাম। ভাইয়ার জন্য টেবিলে খাবার সাজিয়ে দিলাম। আমরা একসঙ্গে খেলাম। দুপুরের মধ্যে চাচাও ক্ষেত থেকে ফিরলেন। তিনি স্নান করার সময় আমি তাকে খাবার দিলাম। এরপর আমি স্নান করে তৈরি হতে লাগলাম। লাল রঙের স্যুট পরলাম, একটু মেকআপও করলাম, পারফিউমও লাগালাম। আজ চুল খোপা করে বাঁধলাম যাতে নষ্ট না হয়। দুপুরে আমরা সবাই ঘুমিয়ে পড়লাম। বিকেল 5টা নাগাদ আবহাওয়া ঠান্ডা হয়ে গেল। আমি চা বানালাম, সবাই চা খেলো। তখন চাচা খেতে যাওয়ার জন্য তৈরি হলেন, কারণ আখের ফসল পেকে গেছে, খেতে যেন কোনো বুনো জন্তু না ঢোকে, তাই পাহারা দিতে হয়। কিন্তু আজ ভাইয়া আগেই চাচাকে বলে দিয়েছিলেন, আব্বু আজ আমি আর দিদি খেতে যাব, এই সুযোগে দিদিকে একটু ঘুরিয়েও আনব, 2-3 দিন ধরে সে বাড়িতেই আছে। চাচা রাজি হয়ে গেলেন। ভাইয়া বাইক বের করলেন, আমরা দুজনে ক্ষেতের দিকে রওনা দিলাম। আমি আগে থেকেই গুবানা নিয়ে নিয়েছিলাম, ভাইজাকে চায়ের সঙ্গে গলিও দিয়ে দিয়েছিলাম। খেতে পৌঁছে ভাইজা আমাকে আখের গাছের মাঝে নিয়ে গেলেন, যাতে কেউ দেখতে না পায়। সেখানে কয়েকটা আখ কেটে জায়গা পরিষ্কার করলেন, আর একটা খাটিয়া এনে রাখলেন। সন্ধ্যার আবহাওয়া ছিল, ঠান্ডা হাওয়া বিচ্ছিল। আজ প্রথমবার আমার একটু ঘাবড়ে যাওয়ার মতো লাগছিল।
তখন ভাইজা বললেন, দিদি তাড়াতাড়ি ঝুঁকে পড়ো, জানি না আজ আমার কি হয়েছে, মনে হচ্ছে আজ ওষুধ না পেলে আমি মরে যাব। এরপর ভাইয়া আমাকে ক্ষেতের মধ্যেই আখের রস খাওয়ালেন। আমি খেতে চাইনি, কিন্তু তিনি জোর করে খাইয়ে দিলেন। আধ ঘন্টা ধরে আমি আখের স্বাদ নিলাম। আমার চোখ দিয়ে জল গড়াতে লাগলো, তবু মুচকি হাসছিলাম। আমার আর শিথিল না। আমি ভাইজাকে বললাম, বাস ভাইজা, আজকের মতো এটুকুই, আমার পেট ভরে গেছে। ভাইজা থেমে গেলেন। আমরা আধ ঘন্টা সেখানে বিশ্রাম করলাম। সময় অনেক হয়ে গিয়েছিল, অন্ধকারও নেমে এসছিল। ভাইয়া বললেন, চলো দিদি, এবার বাড়ি যাওয়ার দরকার, কোথাও আব্বু চিন্তা না করেন। কিন্তু সত্যি বলতে আমি দাঁড়াতেও পারছিলাম না। ভাইয়া আমাকে তুলে বাইকে বসে বাড়ি নিয়ে গেলেন। বাড়ি গিয়ে প্রথমে আমরা স্নান করলাম, তারপর ভাইজাই খাবার বানালেন। আমি শুধু রান্নাঘরে বসেছিলাম। আমার সারা শরীরের গরম আজ বেরিয়ে গিয়েছিল। ভাইয়া আমার পুরো মজা নিচ্ছিলেন, বারবার বলছিলেন, কি হলো দিদি, একদিনেই পাংচার হয়ে গেলে। সন্ধ্যায় খাওয়ার পর আমি ভাইয়ার কাছে ব্যথার ওষুধ আনালাম, সেটা খেয়ে তবেই ঘুম এলো। পরের 5-6 দিন আমি ভাইজাকে কাছেও ঘেঁষতে দিলাম না, কিন্তু তিনি সবসময় আমাকে ছোকা দিয়ে যাচ্ছিলেন, চলো দিদি আখের খেতে যাই। আমি শুধু মুচকি হেসে থাকতাম। সত্যি বলতে এখন আমাদের বিয়ে হয়ে গেছে, কারণ সত্যি বেশি দিন লুকিয়ে রাখা যায় না। একদিন আমি আর ভাইজা বাড়িতে মুহূর্ত তৈরি করছিলাম। আমাদের দুর্ভাগ্য চাচি আমাদের দেখে ফেললেন। তারপর চাচা আর চাচি আমাদের খুব বকলেন, ভাইজাকে তো মার পড়ল। তারা আমার আম্মি আব্বুকে গ্রামে ডেকে আনলেন। আমাদের জিজ্ঞেস করলে আমরা সব সত্যি বলে দিলাম। গত 1 মাস ধরে আমরা এসব করছি। আমরা অনেক ক্ষমা চাইলাম, বললাম আমাদের ভুল হয়ে গেছে, আমাদের মাফ করে দাও। কিন্তু আম্মি আব্বু আর চাচা চাচি মিলে ঠিক করলেন আমাদের বিয়ে দিয়ে দেবেন। এছাড়া আর কোনো উপায় ছিল না। আমাদের বিয়েতে বেশি সমস্যা হয়নি। চাচি খুশি মনেই আমাকে মেনে নিলেন। বন্ধুরা, এই গল্পটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাও। যদি এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে দয়া করে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা বাজিয়ে